ক্লাস 9-এর স্টুডেন্টস হিটে খানিকটা পড়ে আছে, সেটুকু আজকে শেষ করে দেবো। আমরা জলসমূহ আলোচনা করে ফেলেছি, তাপ গ্রাহিতা, আপেক্ষিক তাপ, এই বিষয়গুলো আলোচিত হয়েছে বিগত যে পার্টগুলো আপলোডেড হয়েছে সেখানে। তা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে তাপ ও কার্যের মধ্যে সম্পর্ক, দ্য রিলেশনশিপ বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক। দেখো, আমরা যখন কোনো যান্ত্রিক কার্য করি, আমি যদি দুটো হাতকে ঘষি তাহলে কি হবে? গরম হয়ে যাবে। যে কোনো যন্ত্র অনেকক্ষণ চললে গরম হয়ে যায়। তাহলে কি হচ্ছে? এনি মেকানিক্যাল ওয়ার্ক সেটা হিটে ট্রান্সফার হয়, সেখান থেকে আমি তাপ উৎপন্ন করতে দেখেছি। আবার তাপ দেখো, বাষ্পচালিত যে ইঞ্জিনগুলো, যেখানে তাপের মাধ্যমে তাপ সৃষ্টি করে সেখান থেকে আমি সেই তাপটাকে কাজে লাগিয়ে আমি যান্ত্রিক শক্তি পেয়েছি, যন্ত্র চালিয়েছি। ন্যাচারালি দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক। এটা প্রথম যিনি লক্ষ্য করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী জুল। বিজ্ঞানী জুল প্রথম লক্ষ্য করেন যে সেখানে তাপ এবং কার্যের ভিতর একটা সম্পর্ক রয়েছে, এবং তিনি প্রমাণ করেন যে একটা যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যেতে পারে। ঠিক আছে? তাহলে তিনি কি বললেন? তিনি বললেন, যদি কোনো যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায়, তাহলে অবশ্যই সেখানে বলা যাবে বা থাকবে কার্য ও তাপ সমানুপাতিক সম্পর্কযুক্ত। তাহলে যদি কোনো যান্ত্রিক কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায়, বা যখন কোনো যান্ত্রিক শক্তি তোমার কি হচ্ছে, যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক কার্য বলাটা বেটার, আমি কার্য নিয়ে বলছি, শক্তি তো কাজ করার সামর্থ্য একই ব্যাপার। তাহলে যান্ত্রিক কার্য সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায়, তাহলে অবশ্যই সেখানে কার্য এবং তাপের ভেতর একটা সমানুপাতিক সম্পর্ক বর্তমান। এটাই হচ্ছে কথা, যে যান্ত্রিক কার্যকে সম্পূর্ণরূপে কমপ্লিট ট্রান্সফার। এবার এই যে কথাটা বলা হয়েছে, এই জুলের এই কথাটা, এই তথ্যটাই কিন্তু তোমার কিসের স্বীকার্য? জুলের ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। এটাকে জুলের সূত্রও বলে, বা তোমার তাপ গতিবিদ্যার এটা প্রথম সূত্র। কি বলছে? যে যখন কিছু পরিমাণ যান্ত্রিক কার্য সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয়, তখন এটাকে যে অন্যভাবে বলা হয়েছে, একটু জিনিসটা একই, আমি নিজের মতো করে লেখালাম, সেটা ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্রে কি বলা হয়েছে? যখন কোনো যান্ত্রিক কার্য বা যখন কিছু পরিমাণ যান্ত্রিক কার্য সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয়, তখন কার্য এবং তাপের ভেতর একটা সমানুপাতিক সম্পর্ক বর্তমান। তাহলে সেটাই যদি হয়ে থাকে জুলের সূত্র বা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, যে এটা যদি হয়ে থাকে, তাহলে যদি যান্ত্রিক কার্যটা W হয় এবং তাপ যদি H হয়, তাহলে অবশ্যই বলবো যে H এবং W একটা সমানুপাতিক সম্পর্কে বর্তমান, আবদ্ধ, এদের ভিতর সমানুপাতিক সম্পর্কযুক্ত। তাহলে ভেদের নিয়ম অনুসারে দেয়ার শুড বি এ কনস্ট্যান্ট JH। এটা কি বলা হয়? জুলের নাম অনুসারে, নামাঙ্ক অনুসারে তার কি হয়? জে দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? এটাকে কি বলা হয়?
জুলস কনস্ট্যান্ট, জুলের ধ্রুবক, বা তাপের এই যেটা কি, হোয়াট ইজ জে, এই যেটা হচ্ছে জুলের ধ্রুবক, জুলস কনস্ট্যান্ট, বা তাপের যান্ত্রিক তুলনাঙ্ক। ইংরেজিতে কি বলা হয়? মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট তুলনাঙ্ক, যান্ত্রিক তুলনাঙ্ক, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। তাহলে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক, ঠিক আছে, বা জুলের ধ্রুবক এটাকে বলা হয়। তাই কাকে? জে। ঠিক, তাহলে হোয়াট ইজ জে, যেটাকে যদি ডিফাইন করতে হয়, এটাকে যদি সংজ্ঞায়িত করতে হয়, তাহলে জে সমান হচ্ছে W/H। ঠিক আছে, তাহলে আমি যদি ভাবি ওয়েন, যখন W ইজ ইকুয়াল টু 1, এই সরি H ইজ ইকুয়াল টু 1, তাহলে J ইজ ইকুয়াল টু W। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জে? তাহলে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক বলতে কি বোঝাবে? তাপের যান্ত্রিক তুলনাঙ্ক হচ্ছে কার্য, যখন যে কার্য থেকে যে কার্যের সব রূপান্তরের ফলস্বরূপ একক পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? যে পরিমাণ যান্ত্রিক কার্য, যে পরিমাণ যান্ত্রিক কার্য সম্পূর্ণ রূপান্তরিত হয়ে কি পরিমাণ একক, সেটা 1 ক্যালোরি হতে পারে, 1 জুল হতে পারে, একক, ঠিক আছে, একক পরিমাণ তাপ উৎপন্ন করে তাকে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে তাপের যান্ত্রিক তুলনাঙ্কের সংজ্ঞা কি? তাহলে যে পরিমাণ যান্ত্রিক কার্য সম্পূর্ণ রূপান্তরিত হয়ে বা রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে W/H, এইচটা যদি একক পরিমাণ হয়, তাহলে জে সমান সমান W, ওয়ার্ক, সেই ওয়ার্কের মানটা, সেটাই হচ্ছে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক। ওকে, তাহলে আমরা কি পড়ছিলাম? এবার দেখো একক তাপের যে যান্ত্রিক তুলনাঙ্ক পেলাম, ঠিক আছে, যে ধ্রুবকটা জে ইজ ইকুয়াল টু W/H, তার মানে জে ইজ ইকুয়াল টু W ওয়েন, যখন H ইজ ইকুয়াল টু 1 ইউনিট। তার মানে তোমার এটা যখন একক পরিমাণ, তখন যদি এটা হয়, তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি? যান্ত্রিক তুলনাঙ্ক। তাপের যান্ত্রিক তুলনাঙ্কের একক কি হবে? তাহলে উপরে আসছে কি? ক্যালোরি, এই সরি উপরে কার্য, আর্গ পার ক্যালোরি। তাহলে আর্গ পার ক্যালোরি এর একটা সার্টেন ভ্যালু রয়েছে, এই কার? জের। তাহলে সেটা কত? সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্গ পার ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে এককটাকে বলে নিই। এবার এসআইতে কি হবে? এসআই পদ্ধতিতে একক W/J, তার মানে জুল পার জুল, কেটে যাচ্ছে। তার মানে এসআই পদ্ধতিতে কি তাপের যান্ত্রিক যে তুলনাঙ্ক, যান্ত্রিক তুলনাঙ্কের কোনো একক পাওয়া যাচ্ছে না, ঠিক না? তাহলে যান্ত্রিক তুলনাঙ্কের কোনো একক নেই এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে একক রয়েছে আর্গ পার ক্যালোরি। এই আর্গ পার ক্যালোরি যে এককটা আমরা পেলাম, তার একটা ভ্যালু আছে। ভ্যালু কত বেরোয়? 4.2 × 10⁻⁷। এবার এটাকেই যদি জাস্ট এসআই পদ্ধতি নয়,
এই আর্গটাকে যদি কনভার্ট করো, আমরা জানি এক আর্গ সমান 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। এই কনভার্সনটা আমরা শিখেছি আগে। ন্যাচারালি আমরা কি করতে পারি, এই 10⁻7 চলে গেল, তার মানে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে না? আর এক্ষেত্রে কি হলো, দুটোই জুল, মানে একক নেই কোনো। এইবার একক যখন যান্ত্রিক তুলনাঙ্কের পেয়ে গেলাম, ঠিক আছে, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট যের একটা ভ্যালু পেলাম সিজিএস। এবার যদি বলা হয় যে, যদি কোনো কোশ্চেন থাকে যে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক 4.2 into 10⁻7 আর্গ পার ক্যালোরি, এর অর্থ কি? তাহলে এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে এত আর্গ, তার মানে আমরা কি বলবো যে 4.2 into 10⁻7 আর্গ পরিমাণ যান্ত্রিক কার্য সম্পূর্ণ রূপান্তরের ফলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে পার ক্যালোরি, 1 ক্যালোরি তাপ। তার মানে এত পরিমাণ কার্য করলে আমি সেটা সম্পূর্ণ যদি রূপান্তর করতে পারি, কনভার্ট করতে পারি ফুললি, পুরোপুরি, তাহলে 1 ক্যালোরি তাপ পাবো। বা উল্টোটাও তো হতে পারে যে 1 ক্যালোরি তাপ সম্পূর্ণ রূপান্তরের ফলস্বরূপ যে যান্ত্রিক কার্য পাওয়া যায় সেটা ভাইস ভার্সা, যে কোনোভাবে এই উত্তরটা দেওয়া যায়। তার মানে শুধুমাত্র কার্য তাপে নয়, তাপও কার্যে রূপান্তর হতে পারে, যেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, যেটা কার্য এবং তাপের সম্পর্ক। ক্লিয়ার? তাহলে এই পার্ট থেকে আমরা এবার বেরিয়ে যাওয়ার পর সেকেন্ড যে ইস্যুটা, সেটা হচ্ছে তাপের যে প্রকারভেদ, দ্বিতীয় যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লীন তাপ, ল্যাটেন্ট হিট। ঠিক আছে, লীন মানে হিডেন, যে তাপটা হিডেন, যাকে টেম্পারেচার, যে তাপটা যাকে আমরা সেন্স করতে পারি না, থার্মোমিটার দিয়ে বাড়াতে পারি না। তার মানেটা কি? তার মানে উষ্ণতা বাড়ায় না। তাহলে যে তাপ উষ্ণতা বাড়ায় না সেটাই লীন তাপ। যে তাপ হিডেন, যে তাপকে আমি সেন্স করতে পারছি না, ঠিক না, দ্যাট ইজ ল্যাটেন্ট হিট। তাহলে এর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো পদার্থকে তাপ দিলে তার উষ্ণতা বাড়ে, কিন্তু ল্যাটেন্ট হিট এমন কি কাজ করে যে উষ্ণতা বাড়াতে পারে না। ঠিক, এবার দেখো, আমরা পদার্থের তিনটে অবস্থা দেখতে পাই। ঠিক, একটা হচ্ছে কি, কঠিন, তরল, আরেকটা হচ্ছে বাষ্প বা গ্যাসীয়। তাহলে পদার্থের তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল, বাষ্প। এইবার একইভাবে এরা যেমন তিনটে অবস্থায় থাকতে পারে, কঠিন থেকে তরল হতে পারে, তরল থেকে বাষ্প হতে পারে, একইভাবে বাষ্প তরলে পরিণত হতে পারে, তরল আবার কঠিনে পরিণত হতে পারে। এইবার দেখো, কঠিন পদার্থের পরমাণুগুলো কেমন থাকে, সুসজ্জিত, খুব কাছাকাছি অবস্থান করে। তরল পদার্থের কেমন থাকে, এলোমেলো ভালো, কিন্তু এদের ভিতরে একটা অ্যাট্রাকশন রয়েছে, কারণ এরা তো একটা নির্দিষ্ট আকার নেই, কিন্তু যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকার ধারণ করবে, একটু এলোমেলো হয়ে থাকে, আকর্ষণ বল কমে যায়। বাষ্পের অবস্থা কেমন, অণুগুলো বিচ্ছিন্ন এবং চারিদিকে ছুটে বেড়ায়, দ্যাট ইজ গ্যাসীয় অবস্থা। এইবার যখন কঠিন পদার্থকে তাপ দিই, তার উষ্ণতা বাড়ে। উষ্ণতা বাড়া মানে কি, যে সেই পরমাণুগুলোর ভেতর একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে, একটা ভাইব্রেশন হচ্ছে, একটা কাইনেটিক এনার্জি গেইন করছে, গতিশক্তি গেইন করছে, উষ্ণতা বাড়াচ্ছে, তার ফলস্বরূপ উষ্ণতা বাড়াচ্ছে। এইবার এই কঠিন পদার্থটা উষ্ণতা বাড়তে বাড়তে যখন এই কঠিন পদার্থের গলনাঙ্কে, তরলে পরিণত হবে, গলনাঙ্কে আসবে,
তখন কি হবে, যে তাপটা এই কঠিন পদার্থ নেবে সেই তাপটা উষ্ণতা বাড়াবে না, সেই পুরো তাপটাই কি করবে, সেই তাপটা তোমার কঠিন থেকে তরলে পরিণত করে দেবে। অর্থাৎ জ্যামিতিক আকার, জ্যামিতিক যে অ্যারেঞ্জমেন্ট, যে শৃঙ্খল মানে যেভাবে সজ্জিত রয়েছে সেই সজ্জাটাকে পরিবর্তন করে কঠিনটা তরলে পরিণত করে দেবে। তার কাজ যখন এই যে তাপ, যে তাপটা কঠিনকে তরলে পরিণত করছে, অবস্থার পরিবর্তন করছে, ঠিক সেই পরিমাণ তাপকে বলা হয় লীন তাপ। কেন এটা লীন তাপ, কেন শুধু তাপ নয়, কারণ যে তাপটা কঠিনকে তরলে পরিণত করে সে উষ্ণতা বাড়ায় না, ফলে থার্মোমিটারে আমি সেন্স করতে পারি না, ঠিক না? তাহলে আমরাও সেন্স করতে পারি না যেহেতু উষ্ণতা বৃদ্ধি করেনি, তাহলে সেটা লস্ট হিট খানিকটা, কারণ সে তবে কাজ করছে। কাজটা কি করছে, সে শুধুমাত্র অবস্থার পরিবর্তনটা করে দিচ্ছে, উষ্ণতা বাড়াচ্ছে না। তার মানে কঠিন থেকে যখন তরল হচ্ছে উষ্ণতায় স্থির থাকছে, কিন্তু কঠিন তাপ নিয়ে তরলে পরিণত হচ্ছে। আবার তরল থেকে যখন গ্যাসীয় পদার্থে রূপান্তর হচ্ছে তখনও একই রকম তরল তাপ নিয়ে, এটা প্লাস হিট তাপ নিয়ে গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে বা বাষ্পে পরিণত হচ্ছে, কিন্তু উষ্ণতা বৃদ্ধি করছে না, ওই তাপটা পুরোপুরি অবস্থার পরিবর্তনে কাজে লেগে যাচ্ছে। একইভাবে রিভার্স হচ্ছে, যে তোমার বাষ্পটা কি করছে, তাপ ছেড়ে দিচ্ছে, মাইনাস তাপ নিয়ে তোমার তরলে পরিণত হচ্ছে, তাপ ছেড়ে দিচ্ছে যে ঠান্ডা হবো, তাপ ছেড়ে দিলাম, নিয়ে বাষ্পটা তরলে পরিণত হলো, কিন্তু একইভাবে তখন উষ্ণতা বৃদ্ধি করছে না। আবার কি হচ্ছে, কি করছে, তরলটা আবার তাপ মাইনাস তাপ ছেড়ে দিয়ে কঠিনে পরিণত হচ্ছে, কিন্তু তার জন্য কি হচ্ছে, তখন আর ঠান্ডা হচ্ছে না, আর উষ্ণতা কোনো পরিবর্তন করছে না। তাপ ছেড়ে দেওয়া মানে কি, ঠান্ডা হয়ে যাওয়া, কিন্তু সেটা কোনো উষ্ণতা কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু অবস্থার পরিবর্তন করছে। তাহলে এই যে তাপ, কঠিন থেকে তরল তার জন্য তাপ গ্রহণ, তরল থেকে বাষ্প তার জন্য তাপ গ্রহণ, আবার বাষ্প থেকে তরল সেখানে তাপ বর্জন, তরল থেকে কঠিন তার জন্য তাপ বর্জন। এই যে তাপের কথা এখানে বলা হলো, যে উষ্ণতার পরিবর্তন করে না, উষ্ণতাকে স্থির রেখে দেয়, শুধু অবস্থার পরিবর্তন করে, তাকেই বলা হয় কি, তাকেই বলা হয় লীন তাপ। পরিষ্কার হয়ে গেল? লীন তাপ নিয়ে আর কোনো অসুবিধা নেই, ফাইন। এইবার লীন তাপের সংজ্ঞা তাহলে যদি লিখতে হয়, তাহলে লীন তাপ কাকে বলে লিখবো, তাহলে আমি প্রথমেই লিখছি, তাহলে একটা চাপ ধরে নিই, তাহলে নির্দিষ্ট চাপে, যেহেতু বলছি নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা কাজ করি, যখন এটাই মাপা হয়, এটা মনে রাখবে, তখন আমরা একটা একক পরিমাণ ভর ধরে নিই, ঠিক আছে? তাহলে একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ শোষণ বা বর্জন, দুটোই তো করতে হতে পারে। কঠিন থেকে তরল হলে তোমার শোষণ করে তরল হবে, আর তরল থেকে কঠিন হলে বর্জন করে তরল হবে, একই ব্যাপার। কখনো গ্রহণ করতে হয়, অবস্থা পরিবর্তন করতে হলে কখনো ছাড়তে হয়, ঠিক আছে? তাহলে দেখো, উষ্ণতাটাকে নির্দিষ্ট কারণে উষ্ণতার কোনো পরিবর্তন করে না, চাপটাকে নির্দিষ্ট ধরে নিয়েছি, একক ভর, ভরটাকে একক ধরতে হবে। হ্যাঁ, এটা মাপার সময় আমরা করেছি কি, ভরটাকে একটা ফিক্স ধরে নিয়েছি, সেটা একক পরিমাণ। একক ভরে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ শোষণ বা বর্জন করতে হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই উষ্ণতায়, তাহলে ওই পদার্থের ওই উষ্ণতায়, আরেকটা কথা ওই লিখি, ওই অবস্থা পরিবর্তনের লীন তাপ বলে। মানে এই কথাটা আসছে কেন, অবস্থা পরিবর্তন,
তার কারণ অবস্থা তো বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন। সেই জন্য আমাকে মেনশন করতে হবে কোন অবস্থার পরিবর্তন করছো, ফলে তাপ গ্রহণ করছো না বর্জন করছো। ঠিক, অবস্থা পরিবর্তনে। তাহলে ওই পদার্থের ওই উষ্ণতায় ওই অবস্থা পরিবর্তনের লীন তাপ বলে। ঠিক আছে, তাহলে লীন তাপ কি জিনিসটা কি বুঝে গেলাম। এবার ডেফিনেশন, একক। একক কি হবে? সিজিএস, হিট ক্যালোরি পার গ্রাম, আর এসআই জুল পার কিগ্রা। পার কিগ্রা এটা একক ধরেছে, কত জুল বা কত ক্যালোরি। ঠিক আছে, ফাইন, এটা চলে গেল একক। এবার বিভিন্ন অবস্থার পরিবর্তন তো হতে পারে, ঠিক না? তাহলে দেখো, একটা ধরো কঠিন থেকে তরল। তাহলে কঠিন থেকে তরল যদি হয় তাহলে কি হবে? ধরো এইটা একটা কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থকে আমি কি করব? যদি তরল করতে হয় তাহলে কি করতে হবে? 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট চাপ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কঠিনকে তরল করা মানে কি? উষ্ণতা স্থির করতে হবে। উষ্ণতা কোনটা স্থির হবে? কঠিন থেকে তরল করা মানে নির্দিষ্ট তাপ যেটা হবে সেটা হবে কঠিনের গলনাঙ্ক। সেটাই তো, সেই গলনাঙ্কেই তো সে তরলে পরিণত হবে। সেটা স্থির থেকে গেল, পরিবর্তন হলো না, নির্দিষ্ট তাপ। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট গলনাঙ্কে যে নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট উষ্ণতা, ঠিক আছে, ফিক্সড টেম্পারেচার, যেটা হচ্ছে এই পদার্থের গলনাঙ্ক। তাহলে সেই গলনাঙ্কে নির্দিষ্ট উষ্ণতায় কি হচ্ছে? সে তরলে পরিণত হচ্ছে। ঠিক, এটাকে কি বলা হচ্ছে? তাহলে নির্দিষ্ট উষ্ণতায় একটা তাপ প্রয়োজন হচ্ছে। তাহলে কঠিন থেকে, তাহলে আমরা ডেফিনেশনে চলে যাই, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায়, এখানে গলনাঙ্ক পরিমাণ উষ্ণতাকে যেখানে স্থির হয়ে গেল, কোনো পদার্থ আরেকটা অবস্থার পরিবর্তন করতে, অর্থাৎ কঠিন থেকে এক্ষেত্রে তরলে পরিণত হলে যে পরিমাণ তাপ শোষণ করে, তাহলে এক্ষেত্রে তাপ শোষণ, এই তাপ শোষণটাকে কি বলবো? যে পরিমাণ তাপ শোষণ করলো সেটাকে বলা হচ্ছে গলনের আপেক্ষিক লীন। তাহলে আরেকটা জিনিস এখানে পরিষ্কার হয়ে গেল যে তোমার যখন লীন তাপ বলি আমরা আপেক্ষিক কথাটাও ইউজ করি, স্পেসিফিক কথাটা, স্পেসিফিক ল্যাটেন্ট হিট। তাহলে শুধু ল্যাটেন্ট হিট বা লীন তাপ না বলে আমরা এটাকে আপেক্ষিকও অনেক সময় বলে থাকি। তাহলে এই লীন তাপটা কি হলো? ওই যে বললাম যে অবস্থা পরিবর্তনের, ওটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে কি বলবো? এটা গলনের আপেক্ষিক লীন তাপ। ঠিক, কি বলবো? গলনের আপেক্ষিক লীন তাপ। তাহলে বোঝা গেল, ডেফিনিশনটা এখান থেকেই চলে এলো যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায়, সেটা কত? গলনাঙ্ক পরিমাণ, কোনো কঠিন পদার্থ, ঠিক আছে, যে তাপ শোষণ করে তরলে পরিণত হয় তাকে কি বলা হয়? ওই উষ্ণতায়, ওই চাপে ওই কঠিন পদার্থের গলনের আপেক্ষিক লীন তাপ বলে। যেমন এক্সাম্পল, বরফের ক্ষেত্রে কি হবে? বরফের ক্ষেত্রে এই যে তোমার এই যে গলনের যে লীন তাপ, আপেক্ষিক লীন তাপ, ঠিক আছে, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ মেল্টিং, ঠিক আছে, এই যে মেল্টিং এর জন্য স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ মেল্টিং, সেই বরফের ক্ষেত্রে কত? বরফের ক্ষেত্রে হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক, এবার আমরা জানি কি যে 80 ক্যালোরি পার গ্রাম, এটাই যদি তোমার এবার এসআই এ যদি করো, আমরা জানি কি? আমরা জানি 1 ক্যালোরি 1
ক্যাল পার গ্রাম ইজ ইকুয়াল টু 4200 জুল পার কেজি। 4200 নিয়ে ওটা অ্যাকচুয়ালি 4186 মতো, আমরা 4200 লিখি। তাহলে 80 ক্যালোরি মানে কত? তাহলে 80 দিয়ে 4200কে গুণ করো, ঠিক আছে? 80 দিয়ে 4200কে গুণ করো, তুমি পাবে কত? 336,000, 3,36,000। তার মানে কত পাচ্ছি? 3.36 ইন্টু 10⁵ জুল পার কিগ্রা। তাহলে 3.36 আমি কত পাচ্ছি? 3.36 জুল, 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি কিগ্রা, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা তোমার বুঝতে পারলাম যে একটা অবস্থার পরিবর্তন করতে হলে তোমার সেক্ষেত্রে লিন তাপটাকে আমি স্পেসিফিক্যালি লিখবো, যেমন গলনের আপেক্ষিক লিন তাপ স্পেসিফিক করতে হবে, ঠিক আছে না? যে গলনের আপেক্ষিক লিন তাপ অর্থাৎ স্পেসিফিক হিট, ল্যাটেন্ট হিট অফ মেল্টিং। এইবার তাহলে বরফের ক্ষেত্রে তাহলে এটা হলো। এইবার যদি একই জিনিসটা করি, তাহলে আমি যদি এটাকে তরল করি, এটাকে কঠিন করি, ঠিক? তাহলে কি হবে? নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতা। তাহলে এক্ষেত্রে তরল থেকে কঠিন করতে হলে কি বলবো? এটাকে ফ্রিজিং, হিমাঙ্ক, ঠিক? তাহলে হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ফিক্স। তাপ কি করতে হবে? বর্জন। এটাকে কি বলবো? গলনাঙ্ক না, এটা হিমাঙ্কের, হিমানে এটাকে কি বলা হয়? কঠিনী ভবনের। কঠিন হচ্ছে কঠিনী ভবনের আপেক্ষিক লিন তাপ, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফ্রিজিং। তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? তাপটাকে বর্জন করতে হচ্ছে। তাহলে যে পরিমাণ তাপ গ্রহণ করে সে কঠিন থেকে তরল হয়েছে, একই পরিমাণ তাপ বর্জন করে সে তোমার তরল থেকে কঠিন হবে, ঠিক? জিনিসটা এখানে একই দাঁড়িয়ে থাকবে। এইবার এটাকে মুছে দিই, ঠিক আছে? মুছে দেওয়ার পর আমরা যদি এটাকে তরল রাখলাম, তরল থেকে যদি গ্যাসীয় করি, তাহলে কি করতে হবে? নির্দিষ্ট চাপ নির্দিষ্ট উষ্ণতা মানে গ্যাস করতে হলে কি বলা হয়? স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় ফোটে সেই উষ্ণতাটা ফিক্স থাকবে। যখন অবস্থার পরিবর্তন হবে তখন কি করতে হবে? স্ফুটনাঙ্ক পরিমাণ তাপ গ্রহণ করতে হবে। তাহলে এটাকে কি বলবো? এই তরলের যে পরিবর্তন হলো গ্যাসীয়, তাহলে কি আপেক্ষিক লিন তাপ সেক্ষেত্রে কি বলবো? স্ফুটনের। এটাই কি বলবো আমরা? তোমার স্ফুটনের বা বাষ্পীভবনের। তাহলে এটাকে আমি গ্যাসীয় না করে আমরা বাষ্প করছি, ভেপার করছি, ভেপার স্টেট। তারপরে তো গ্যাস, ঠিক আছে? তাহলে তরল থেকে যখন বাষ্প হচ্ছে তখন কি বলছি আমরা? বাষ্পীভবনের আপেক্ষিক লিন তাপ বা স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। তাহলে তাপ গ্রহণ করলো কি পরিমাণ? স্ফুটনাঙ্ক পরিমাণ, ঠিক আছে? নিয়ে সে কি করলো? তরলটা বাষ্পে পরিণত হলো। এই যে গ্রহণ করলো যে পরিমাণ তাপ গ্রহণ, এই তাপ গ্রহণটা যেটা করেছে এটাই হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক লিন তাপ। তাহলে জলের ক্ষেত্রে সেটা কত? জলের ক্ষেত্রে কি পরিমাণ তাপ গ্রহণ করে সে বাষ্পে পরিণত হয়? বরফ যেমন 80 ক্যালোরি পার গ্রাম করে তরলে পরিণত হয়, সেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে 537 ক্যালোরি প্রতি গ্রাম। তাহলে এটাই যদি 4200 দিয়ে আমি গুণ করি, কত? 2.26 ইন্টু 10⁶ জুল পার কিগ্রা, জুল পার কিগ্রা। তাহলে একইভাবে আমি তার বলার দরকার নেই, যদি বাষ্প থেকে তরল করতে হয়
চাপ নির্দিষ্ট, নির্দিষ্ট উষ্ণতা, সেটা কত? সেটা ঘনীভবন। তাহলে ঘনীভবন বিন্দু, ঠিক আছে, সেখানে সেই পরিমাণ উষ্ণতায় স্থির থাকলো, তাপ বর্জন করলো, তাহলে সেটা হবে ঘনীভবনের আপেক্ষিক নীলতাপ, যেখানে বাষ্প থেকে তরল তৈরি হচ্ছে। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের যে বিভিন্ন, আমি এটাকে ভেবেছিলাম যে এটা বলবো না, তাও বইয়ে আছে, কেউ যদি ভাবে যে বুঝতে পারছি না, সেই জন্য আমি লীনতাপ, যেটাকে আমরা আপেক্ষিক লীনতাপও বলে থাকি, সেটা বিভিন্ন স্টেটের বিভিন্ন নাম আছে, কোনোটা গলনের, কোনোটা কঠিনীভবনের, কোনোটা বাষ্পীভবনের, কোনোটা ঘনীভবনের, ঠিক আছে না, এই যে বিভিন্ন নাম রয়েছে, ঠিক আছে, এইগুলোকে স্পেসিফিক্যালি আছে বইতে দেওয়া, সেই জন্য করে দিলাম। এবার একটা এই হিটিং কার্ভ রয়েছে, হিটিং কার্ভ। হোয়াট ইজ হিটিং কার্ভ? নাথিং। দেখো খুব সোজা। আরেকটা কার্ভ রয়েছে কুলিং কার্ভ, ঠিক আছে, এটা ধরো উষ্ণতা 0, 1, 2 উষ্ণতা বাড়ছে, এটা টাইম, সময়। তাহলে কুলিং কার্ভ সেক্ষেত্রে ধরো 0, দিস ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটাও ধরো উষ্ণতা, উষ্ণতা। দেখো খুব ইজি, আমি জাস্ট একটু করে দিই। হিটিং কার্ভ মানে কি? কাউকে তাপ দিলাম, তাহলে একটা কঠিনকে তাপ দিলে উষ্ণতা বাড়লো, কঠিনকে তাপ দিলে কি হয়? উষ্ণতাটা বাড়ছে, উষ্ণতাটা বাড়ছে তাপ দিলে, তাহলে সেটা তো সলিডই থেকে যায়। এবার একটা উষ্ণতায় যাওয়ার পর, যেমন বরফ 0 ডিগ্রি সেলসিয়াসে এসে কি করে? তোমার উষ্ণতার পরিবর্তন হয় না, ওই 0 ডিগ্রি সেলসিয়াস যেটা গলনাঙ্ক, সেখানে স্থির হয়ে গেল, নিয়ে কি করলো? উষ্ণতাটাকে একই রাখলো, নিয়ে কি করলো? সলিড প্লাস লিকুইড, দুটো স্টেটই আমরা এখানে দেখতে পেলাম, উষ্ণতাটা ফিক্স রাখলো, নিয়ে তৈরি হয়ে গেল লিকুইড। লিকুইডের টেম্পারেচার বাড়াও, পুরোপুরি লিকুইড থাকলো। এবার লিকুইডটা একটা সময় যে, যেমন জলটা 100 ডিগ্রি সেলসিয়াসে যে লিকুইড আর গ্যাস বাষ্প থেকে গেল, তখন টেম্পারেচারে হেরফের হয়নি, টেম্পারেচার একই আছে। তাহলে এই জায়গাটা হচ্ছে লীন তাপ, এই জায়গাটা হচ্ছে লীন তাপ, যখন উষ্ণতা এক রেখে এ সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে বাষ্প পরিণত হয়েছে, নিয়ে বাষ্প তখন আবার গ্যাসিয়াস স্টেটের টেম্পারেচার বেড়ে গেছে। দিস ইজ দ্য কার্ভ, হিটিং কার্ভ। একইভাবে কুলিং কার্ভকে যদি বলি, কুল করি, তাহলে একটা গ্যাসকে ঠান্ডা করছি, এটা উষ্ণতা, তাহলে নিচের দিকে নামা মানে ঠান্ডা করছি। গ্যাসকে ঠান্ডা করলে কি হবে? একটা পয়েন্ট পর্যন্ত ঠান্ডা হয়ে হয়ে, যেমন ধরো কোনো গ্যাসীয় অবস্থায় কেউ রয়েছে, যখন 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে চলে এলাম বাষ্পটা, তখন কি হলো? উষ্ণতা ফিক্স থেকে গেল, নিয়ে কি হলো? গ্যাস প্লাস লিকুইডে পরিণত হলো। তাহলে এই জায়গাটা হচ্ছে লীন তাপ, যখন উষ্ণতাটা কি থাকছে? একই থাকছে, উষ্ণতা পরিবর্তন হচ্ছে না। তখন যখন লিকুইডে ফর্ম করে গেল, তখন আবার উষ্ণতা কমাও, উষ্ণতা কমছে, লিকুইডের উষ্ণতা কমে কমে একটা স্টেটে এসে কি হবে? উষ্ণতা ফিক্স হয়ে গেল। তার মানে এক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাপটা কি করছে? লিকুইডকে সলিডে পরিণত করছে। তাহলে এখানে কি আছে? লিকুইড প্লাস সলিড, তারপরে আবার সলিডে উষ্ণতা কমাতে থাকো, সলিডই থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে দুটো সিঁড়ির ধাপ, এগুলো হচ্ছে সেই উষ্ণতা স্থির রয়েছে, কিন্তু কি রয়েছে? উষ্ণতা স্থির আছে, কিন্তু সে তাপ গ্রহণ করে বা বর্জন করে, এক্ষেত্রে কি হয়েছে? তাপ গ্রহণ করে সে স্টেট পরিবর্তন করছে, এক্ষেত্রে তাপ ছেড়ে দিয়ে বর্জন করে, ঠিক আছে, সে স্টেটগুলোকে পরিবর্তন করছে। দিস আর দ্য টু কার্ভস। এবার একটা প্রবলেম এসছিল, যেহেতু তোমাদের লীন তাপ হয়ে গেল এবং কার্য এবং তাপের ভিতর সম্পর্ক হয়ে গেল, ন্যাচারালি একটা প্রবলেম এসছিল, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক টুকরো বরফকে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক টুকরো এটা বরফ কোন উচ্চতা থেকে ফেললে বরফটি গলে যাবে? কোন উচ্চতা থেকে ফেললে? তাহলে এখানে একটা হাইটে, কোন হাইট থেকে ফেললে, এটা গ্রাউন্ড, হোয়াট ইজ দ্য হাইট? এইচ, ঠিক আছে। এবার এর মাস জানো না, ধরো মাস m, তাহলে কোন হাইট থেকে এইচ ইজ ইকুয়াল টু হোয়াট?
আমাকে বার করতে হবে যে কোন উচ্চতা থেকে বরফকে ফেললে মাটিতে বরফটা গলে যাবে। ঠিক, এবার বরফের গলনের লীন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। তার মানেটা কি? ঠিক, যে পার গ্রাম মানে 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। দিস ইজ 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফটা যদি এম হয় তাহলে বরফ গলতে কতটা লাগবে? তাহলে 1 গ্রাম বরফ তার লাগে 80 ক্যালোরি। তাহলে এম গ্রাম বরফের কত লাগবে? 80 ইন্টু এম ক্যালোরি, এতটা তাপ লাগবে গলতে। ঠিক, এটা পেয়ে গেলাম যে এম গ্রাম যদি ধরে থাকি বরফটা, তার জন্য লাগবে এইটা। এবার এইচ কি করে পাবো? এবার মাথায় নিয়ে এসো, দেখো বরফটা যে উচ্চতায় রাখি না কেন তার স্থিতিশক্তি বৃদ্ধি করবে। গ্রাউন্ড থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত উপরে তুলবো তার স্থিতিশক্তি বাড়বে। এবার স্থিতিশক্তি বাড়া মানে যখন তাকে ফেলছো, নিচের দিকে ড্রপ করছো, সেই স্থিতিশক্তিটাই এসে তো ধাক্কা মারছে, কাজ করছে, বোঝো? তাহলে যত উপরে উঠবে তত বেশি স্থিতিশক্তি জমা হবে, যখন ছেড়ে দিচ্ছ সেই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, এসে ধাক্কা খাচ্ছে। তাহলে যে কাজটা করলো সেটা তো যতটা স্থিতিশক্তি সঞ্চয়িত মানে বস্তুর ভিতর থাকবে তত বেশি সে ওয়ার্ক করবে। তাহলে সেটাই যদি করে তাহলে ডাব্লু সমান সমান কি? অ্যাকচুয়ালি এটা mgh স্থিতিশক্তি পড়েছ। তাহলে আমরা জানি কি h ইজ ইকুয়াল টু ডাব্লু বাই জে ইজ ইকুয়াল টু mgh বাই জে। তাহলে এবার ভ্যালুগুলো পুট করো। এইচটা আমি কি পেলাম, কতটা হিট লাগবে, এই যে ধাক্কা মারছো যেটা, কতটা গলতে কতটা হিট লাগবে 80 m, তার মানে 80 m ইজ ইকুয়াল টু mgh বাই জে। তাহলে mm কেটে গেল, তাহলে জি এর ভ্যালু জানো 981, অভিকর্ষ যে ত্বরণ, এইচ এর মানটা বার করতে হবে, জে এর ভ্যালু জানো, যদি সিজিএসে ওটা 9821, তাহলে এখানে এটা ক্যালোরিতে ধরেছো, তার মানে সিজিএসে 4.2 ইন্টু 10⁻7। ঠিক আছে না? তাহলে এই যে জে এর ভ্যালুটা আমি জানি, জির ভ্যালুটা জানি, এখানে 80 আছে, তাহলে এইচ সমান সমান কি পাবে না? তার মানে কোন উচ্চতা, এইচ পেয়ে গেল। তাহলে একটা প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম এসছিল, সেটা আমি করে দিলাম, আশা করি ভালো লেগেছে এবং চ্যাপ্টারটাও। তাহলে এখানে হিটটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।